আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনাকে ধরে একটা নিউজ করা হয়েছিল, যেটা আমার কাছে প্রচন্ড শকিং লেগেছিল। যে আপনি একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ একজন ধরে নিলাম যে খবরটা লিক করেছে বা পাচার করেছে, এটা নিয়ে কিভাবে নিউজ হতে পারে, একেবারে হুবহু কে কি বলেছে ওই কোটেশন সহ। যাই হোক, তো এইটা আসলে আমি জানি না যে এইভাবে নিউজ করা যায় কিনা। আর আসিফ এবং মাহফুজ অবশ্যই তারা সরকারে আছেন, কিন্তু তারা তো আসলে এইখানে আমাদের প্রতিনিধি হিসেবে নাই, মানে তারা তো এনসিপির কেউ না। তারা এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছেন, এবং তারা পরবর্তীতে নির্বাচন করবেন কিনা, ইলেকশনে আসবেন কিনা, আমাদের দল করবেন কিনা, এই ব্যাপারে তারা আমাদেরকে কিছু জানান নাই। এবং আমরা নাহিদ ইসলাম আসার আগে আমরা নাহিদকে বলেছিলাম যে আপনি যদি দল করতে চান তাহলে আপনাকে আপনার পথ ছেড়ে দিয়ে আসতে হবে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি রাজনীতি করবেন। একই ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে, এবং সেক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত নেবেন যে কখন তারা বেরিয়ে আসলে সেটা নিরপেক্ষ মনে হবে। এই ব্যাপারে আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কিংবা আহ্বান বা চাহিদা নাই। আমরা আমাদের দল যেভাবে আগানো সেভাবে আগাবো, তারা সিদ্ধান্ত নেবেন দুইজন যে তারা কি করবেন। আর যেটা নাহিদের যে কথাটাকে আপনি বলেছেন যে বিএনপি দ্বারা প্রভাবিত, এটা কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যেটা কিরকম নির্মম সত্য। একটা ওয়ার্ড কমিটির সভাপতি বিএনপি, তার যে পরিমাণ ইনফ্লুয়েন্স ইউএনও অফিসে, যেভাবে তারা কাজগুলো মানে বৈধ অবৈধ উপায়ে নিয়ে যায়, এবং এক ধরনের ত্রাসের একটা রাজত্ব তারা কায়েম করেছে এই ওসি, এসপি, ডিসি এবং ইউএনও, বিশেষত এই আরও আছে এসি ল্যান্ড সহ উপজেলা নির্বাহী অফিসার, সড়কের যে বিভিন্ন অফিসার, এই যে স্থানীয় পর্যায়ে একটা জেলায় যে সমস্ত সরকারি অফিস বা রাষ্ট্রীয় দপ্তর আছে, সেখানে দোর্দণ্ড প্রতাপ এখন এই মুহূর্তে বিএনপি। না, আপনার কাছে এইটা মনে হয় না তুষার, এটা এমন মনে হয় না যে এটা এমনও হইতে পারে যে ওয়ার্ড পর্যায়ে যিনি আসলে কাজটি নিয়ে যাচ্ছেন বা যে কন্ট্রাক্টর কাজটি নিয়ে যাচ্ছেন, তিনি অনেকদিন ধরে কন্ট্রাক্টর হিসাবে আছেন, 10 বছর 15 বছর। না, সেরকম না। আমাদের কাছে তো এনসিপি তো খুবই প্রকাশ করেছে, এনসিপি তো এটা হতাশাও প্রকাশ করেছেন আমাদের কাছে কেউ যে এটা তারা এক ধরনের চাপ প্রয়োগ করে নিয়ে যাচ্ছে, বা সাংগঠনিক যে তাদের শক্তি আছে এটা দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে, এবং আমাদের কাছে কিন্তু অনেকে বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন অনেক। কিন্তু আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন, আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধামকি দিচ্ছেন, আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন। জনাব সারার তুষার, আমি যেহেতু আপনাদেরকে এইটা যারা এটা করেছেন যে তাদের আসলে তাদের ভার্সনটা আমি শুনতে পারবো না, সেজন্য তাদের নাম বলতেছি না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনাও ঘটতেছে, এবং একটা দুটা না কিন্তু। এবং আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আসে, এনসিপিরও সরকারি অফিসারদের উপরে। না, এটা আমি সেরকম পাইনি। আমি শুধু নরসিংদী না, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের সংগঠনের তরফ থেকে যাচ্ছি, সেখানে আমাদেরকে পদ্ধতিগতভাবে অসহযোগিতা করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে। এটা কি ইদানিং আপনারা দল করার পরে ইদানিং 100-2 সপ্তাহে এনসিপি হওয়ার পর থেকেই কিন্তু আমাদের যে খুব বেশি, যেহেতু আমাদের কমিটি নাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলায় আছে, তো তারা গেলে যে এমন না যে একেবারেই কোনো মানে কথাবার্তা বলছেন না, তারা একটা হাসি মুখে শুকনো হাসি দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলেন, কিন্তু খুব যে ইনফ্লুয়েন্স আমাদের আছে এটা আমার কাছে তো এরকম মনে হয়নি। আমি বরং দেখেছি যে বিএনপি, ধরা যাক আওয়ামী লীগের, এরকম আমি নিজে দেখেছি নরসিংদীতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে, জনগণ ধরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের, বিএনপি নেতা চাপ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে। এরকম একাধিক ঘটনার উদাহরণ নরসিংদীতে আছে, অন্যান্য জায়গায় তো আছে। এবং কলকারখানা, যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, মঈন খান সাহেবের যিনি পিএস মিল্টন, তিনি 128টা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন। তো এটা তো আর কোনো ইজারা কিংবা বৈধ উপায় কিছু করছেন না, এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু। হ্যাঁ, আজকে আমি আপনাকে পাঠাতে পারবো। এবং বিশ্বদান বলতে পারবো, পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং শিল্পাঞ্চল, আপনি জানেন। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা গত 7-8 মাসে যে মাত্রার চাঁদাবাজি করেছেন, একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, এবং বিভিন্নভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু একেবারে পুরো পলাশে আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এগুলো শুনে আসবেন। পলাশের মানুষের একটা নাভিশ্বাস মানে সৃষ্টি করেছে, তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এবং মাদকের একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে। আমি শুধু বলেছিলাম যে পিএস পলিটিক্স চলবে না নরসিংদীতে। আমি কারো নাম বলি নাই, কোনো দলের নাম বলি নাই, কিছু বলি নাই, কিন্তু আমাকে ক্রমাগত বেনামে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে নরসিংদীতে ঢুকতে দেওয়া হবে না, আমাকে দেখে নেওয়া হবে, ইভেন এমনকি কোনো ক্ষেত্রে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে হত্যা করা হবে যদি সুযোগ পাওয়া যায়। ওকে, তো এইটা আপনার কাছে কি মনে হয়? এটা আপনার কাছে কি মনে হয়? এইটা একটু হিংসা থেকে নাকি? যেহেতু আপনারা 5 স্টার হোটেলে ইফতার করতেছেন, প্রাড়ো গাড়ি চড়তেছেন, আরো 1000 লোক আপনাদেরকে 1000 প্রাড়ো গাড়ি দিয়ে বলবে, বড় বড় অফিসে বসতেছেন, অনেকে এরকম বলতেছেন যে আপনারা মূলত সবচেয়ে বেশি বৈষম্য করতেছেন, কারণ হচ্ছে
একই সারোয়ার তুষার আর আরেকজন হয়তো রাস্তার আন্দোলনে ছিলেন, তিনি এখনো রাস্তায় আছেন। সারোয়ার তুষার এখন খুবই শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে গাড়ি হাঁকিয়ে বাড়ি হাঁকিয়ে খুব দাপটের সাথে চলাফেরা করতেছেন। এটা মনে হয় কিনা আপনাদের? না না ভাই, আমি আহ্বান জানাতে চাই। আমাদের তো একটা দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে। আমাদের দলের তরফ থেকে সর্বশেষ জেনারেল মিটিং এ কিন্তু আমাদের আহ্বায়ক পরিষ্কার ভাই বলেছেন যে আমাদের সকল কেন্দ্রীয় নেতাকে তাদের সম্পদের হিসাব দিতে হবে, মানে তারা তাদের সোর্স অফ ইনকাম কি এবং তারা কিভাবে সম্পদটা যদি বেড়েও থাকে সেটা কিভাবে বাড়ছে এটা তাদেরকে দেখাতে হবে। এবং আমি এটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা দুদকের কাছ থেকে একটা তদন্ত করেন যে যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল তারা আসলে জাতীয় নাগরিক কমিটির ৫-৬ মাস কাজ করার পরে আসলে কি তাদের অর্থনৈতিক স্ট্যাটাসের কোনো এমন কোনো পরিবর্তন হয়েছে কিনা যেটাকে সন্দেহ করা চলে। যদি সেটা সন্দেহ করা চলে অবশ্যই এটা প্রকাশ করা না, কিন্তু আপনারও তো নিজস্ব সম্পদ দলে আসার আগে কোন জায়গায় আসে পরে কোন জায়গায় আসে সেটা প্রকাশ করতে পারতেন, ওয়েবসাইটে আমরা দেখে নিতে পারতাম। দুদক এসে আপনাদেরকে দেখবে, আপনারা নিজেরাও তো করতে পারতেন, আপনারা নিজেরাও তো করতে পারতেন নিজেরা, যেহেতু আপনারা ছাত্র ছিলেন বেশিরভাগ, আপনারা বড় কোনো পেশার সাথে ছিলেন না বেশিরভাগ, সেহেতু আপনারা তো এটা খুব সহজেই এটা আপনারা প্রকাশ করতে পারতেন। যেমন দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের দলের আর্থিক মানে লেনদেনগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আমরা কারা আমাদেরকে টাকা দিচ্ছে, কিভাবে আমরা খরচ করছি, এটা আমরা ওয়েবসাইট ডেভেলপ করেছি এবং সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখা যাবে যে আমাদের। কিন্তু এটা আপনারা এত দেরি করতেছেন কেন? 6-7 মাস তো হয়ে গেল। না না, একটা জিনিস হচ্ছে 6-7 মাস না, এনসিপি হয়েছে তো 1 মাস এবং এর মধ্যে আমরা এনসিপি বা নাগরিক কমিটি আপনারা এটা যত আলাদা নামে দেন, রূপায়ণের ওই অফিসে আছেন তো আপনারা 6-7 মাস ধরে। হ্যাঁ, কিন্তু এই এনসিপিতে আপনার এমন অনেকে এখন তো 200 এখন আপনারা তো আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, তাহলে সেই সময় যে রূপায়ণে বসতেন তাদের টাকা দিয়ে আসছেন তো। আপনি আমাদের এটা তো একেবারে ডকুমেন্ট আছে, আমাদের যিনি এই আচ্ছা দিছেন তো নাগরিক কমিটি টাকা দিয়ে আসছে তো। এই স্পেসটা যিনি আমাদেরকে দিয়েছেন তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, বা তিনি তো মানে এই ভবনের মালিক হিসেবে তাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে যে ওরা কি এটা মাসিক ভাড়াটা দেয় কিনা, এবং তার কাছ থেকে আমরা একেবারে কাগজপত্র না দিলে কি আর বলবে। সরকারের সময় এই রিপোর্টটা করলো, জমিন যখন এই রিপোর্টটা করলো সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসসি বলেছে, এটা নিয়ে কিন্তু স্বীকারও করেছে যে এটা, এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ আছে। আপনি জানেন না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে? সাংবিধান সেটা তো বলাই হয়েছে, তারা দুইজনই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জেনে কেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না। এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, they are not available। না না, এটা মানে এটা কিন্তু দুইটা কথা, এটা কিন্তু দুইটা কথা। না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করা হয়েছে, আমি জানি। আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার তো একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি উনি এপিএস ছিলেন না, নাহিদ সাহেব চলে যাওয়ার পরে উনি এপিএস হয়েছেন। ফার্স্ট টাইম নট টেকনিক্যালি ইট ওয়াজ হিজ এপিএস, এটা তো এখন বর্তমান যে আরপিএস, এবং সেটা দুই পক্ষই, তো ফয়েজ আহমেদ সাহেবও এটা ডিটেইলস এটা লিখেছেন। এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি? আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয়, প্রমাণ থাকে, সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটার মানে প্রতিনিয়ত ফেস করছি। সো আমি বললাম যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো শিকার হচ্ছি দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন, যে আমি যখন আপনার অনুষ্ঠানে কত লাস্ট বার এসেছিলাম, যে আপনারা বলেছিলেন যে এটা আমরা রেগুলার বলছি, এটা অস্বীকার করার উপায় না, যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এবং যেহেতু প্রতিদিন দলে এগুলো নিয়ে কথা হচ্ছে, মিটিং এ থাকছি, সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য। কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক, এটা একদিন দুই দিনের জন্য না, এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে। এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি, এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে, এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা, আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছে, কিন্তু
দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল, কারণ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম, এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার, বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে, 200টা সেক্টর থেকে উঠে এসেছে, এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে। সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে, তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে, বা আরেকজনের এইটা এই ফিনান্সিয়াল পলিসিটা, মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে, আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে, এবং এটা খুবই যুক্তিসঙ্গত, খুবই যুক্তিসঙ্গত। কারণ কি দল থেকে বেতন নিচ্ছেন? না, এটা তো এরকম তো হচ্ছে না, উল্টা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন? নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক, এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় ওনার কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা আপনারা জিজ্ঞেস করেন না? আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে, মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে, এবং পুরো একটা নতুন রাজনৈতিক দলকে করা, আমাদের নিবন্ধন আছে সামনে, গঠনতন্ত্র আছে, পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে, আপনারা দল থেকে তাকে বেতন দেন, সেটা তো ভালো। এগুলো আমরা তাকে দিচ্ছি না, আমরা দলকে তো দিচ্ছি, আমরা যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি, যে আপনারা ডাকেন, আমরা তো চলছে, আমরা এটা উনি কিভাবে চলবে, এটা উনি আছে, ওনার পরিবার আছে, এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। আমার মনে হয় যে এটা ইখতিয়ারের প্রশ্ন না, এটা স্বচ্ছতার প্রশ্ন। আমি একটু দর্শকদের জানা রাখি, আমি কিন্তু এই প্রশ্ন যে কোনো রাজনীতিবিদকে পাই, তার দলকে পাই, আমি কিন্তু এই প্রশ্ন সবসময় করে থাকি, কনসিস্টেন্টলি করি। আমি মনে করি যে এটা কাউকে আন্ডারমাইন করার জন্য না, খালেদ ভাই, কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না, এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল, আমরা দেখতে পেরেছিলাম। সো এখনো যে গঠনতন্ত্র হচ্ছে বা যে বিবরণী দেখে আমার কাছে মনে হলো, তার বিবরণী দেখে আমার কাছে মনে হলো কিছুদিন মন্ত্রিত্ব করেছে, সদস্যেরই কিন্তু এটা প্রকাশ করতে হবে, আমাদের আর্থিক স্বচ্ছতাটা প্রকাশ করতে হবে, সেটা আপনারা বলছিলেন যে প্রত্যেককেই করবেন, করেন নাই আর কি। হায়বার এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা মানে মনে হয় যে কালক্ষেপণ করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে, বাট ব্যাপারটা এরকম না, এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজ এগিয়েছে, গতবারের থেকে এখন অনেক দূর কাজ এগিয়েছে, কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু খালেদ ভাই, আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে এনসিপি আসলে দাঁড়াতে পারবে না, এটা আমার ব্যক্তিগত মত। এটা ছাড়া আসলে আমি এই পর্যায়ে আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার, পুলিৎজার, এগুলি পুরস্কারের জন্য করের আওতামুক্ত করা হয়েছে এবারে বাজেটে। এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেউ? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর মওকুফ পাচ্ছে, বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনূস, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয়? আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে, নাকি আপনারা যেহেতু ডক্টর ইউনূস প্রথমেই স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা, সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না, এটা মোটামুটিভাবে ঠিক করা আছে, তাই তো? না, এইটার সমালোচনা, এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না, এটা আসলে একেবারেই ভুল কথা। এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন কিনা, মানে গ্রামীণ নোবেল? কারণ হচ্ছে না এগুলো আমি আসলে এগুলো নিয়ে, মানে এটা এতটাই হালকা, পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে মানে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটা আসলো, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি। আর এই বাজেটের যে এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না, কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল? এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতের, এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো, কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা জনমুখী বৈষম্যহীন একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো, যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন করতে পারবো না। আমি জাস্ট এক লাইন একটু বলি,
জি বলেন। তারা কি এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে 2টা প্রতিবেদন ছিল, আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না, একদম দায়সারা ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনই করেন না, আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনই করেন না এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের 2টা প্রতিবেদন কিন্তু ছিল, শ্বেতপত্র কমিটি, টাস্কফোর্স কমিটি, এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না। এবং যে প্রবৃদ্ধির হার কমছে, এদিকে জিডিপি 31% মতো দেখাচ্ছে, মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপত্র ভিত্তিতে যে বাজেটটা হয় এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আমরা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই করছি। আমার মনে হয় যে আমি প্রশ্নটাকে আরেকটু সরল করে আপনার সঙ্গে আবার একটু আলোচনা আসবো। আমরা একটু অনুষ্ঠানের টাইমটা আমরা একটু বাড়াতে চাই আজকে, এটা হয়তো একটু বাড়বে কারণ অনেকগুলি বিষয় নিয়ে আসলে আপনাদের দুজনের কথাই একটু বা আমার ইন্টারভেনশনের কারণে একটু হয়তো লম্বা হয়ে গেছে। আমি